ভাবুন তো, সকালের নরম আলোয় বিশাল শিমুল বাগানের মাঝ দিয়ে হাঁটছেন। কিছুক্ষণ পরই আপনি উঠে বসেছেন একটি হাউস বোটে। বাইরে ঝুম বৃষ্টি, আর আপনি ছাদের উপর বসে ধীরে ধীরে ভেসে চলছেন হাওরের বুক চিরে। কখনো দোলনায়, কখনো ছাতা হাতে, আবার কখনো চুপচাপ আকাশের দিকে তাকিয়ে সময়টাকে উপভোগ করছেন। ঢুকে পড়লেন হিজল বনের ভেতর। ছোট্ট শিশুর কণ্ঠে গান শুনতে শুনতে স্বচ্ছ পানিতে নেমে মনে হলো প্রকৃতির এত কাছাকাছি হয়তো আগে কখনোই আসেননি। তারপর পৌঁছে গেলেন এমন এক ছড়ায় যেখানে স্বচ্ছ পানি, দূরে সীমান্তের পাহাড়, আর চারপাশের এমন নীরবতা যেন সময়টা হঠাৎ থেমে গেছে। বিকেলটা কাটালেন নীলাভ সবুজ লেকের পাড়ে, যেখানে কখনো ছোট নৌকায় সবুজ টিলার উপর, কখনো বা ব্যাঙের ছাতার ছাউনির নিচে বসে শুধু তাকিয়ে আছেন সেই নীল জল আর পাহাড়ের দিকে। চলে গেলেন সীমান্তের শেষ প্রান্তে, যেখানে এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে ভারত। সামনেই শুভ্র মেঘে ঢাকা সুউচ্চ পাহাড়। মনে হবে আর কয়েক কদম এগুলেই যেন মেঘ ছুঁয়ে ফেলা যাবে। শেষ প্রহরে ধোয়া ওঠা এক কাপ চা হাতে যাচ্ছেন এমন এক জাদু নদীর খোঁজে, স্বপ্নের মতো সুন্দর হলেও প্রতি কদমেই আছে মৃত্যুর হাতছানি। স্বচ্ছ ঠান্ডা পানিতে নেমে এক অন্যরকম প্রশান্তি। আর তারপর এক রোমাঞ্চকর লাভ। দেখতে বিদেশি কোনো ট্রাভেল ডেস্টিনেশনের মতো মনে হলেও এর সবকিছুই আছে বাংলাদেশের এক কোণে। বেশিরভাগ মানুষ এখানে এসে টাকা বেশি খরচ করে, ভুল হাউস বোট নেয়, আর সময় ম্যানেজ করতে না পারায় অনেক সুন্দর সুন্দর জায়গা মিস করে। তাই এই ভিডিওতে দেখাবো ঢাকা, চট্টগ্রাম অথবা কুমিল্লা থেকে কিভাবে যাবেন, কোন হাউস বোটটি বাজেটের মধ্যে বেস্ট হবে, কোন কোন স্পট ঘুরবেন, কোথায় কত খরচ হবে, এবং কিভাবে কোনো প্রকার প্রতারণার শিকার না হয়ে সুন্দর একটা ট্যুর দিয়ে আসবেন। চলুন শুরু করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রাভেল ডেস্টিনেশন স্বপ্নের টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ গল্প। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই যেতে হবে সুনামগঞ্জ। আমার এবারের যাত্রা শুরু হচ্ছে কুমিল্লার বিআরটিসি বাস কাউন্টার থেকে। রাত 8টার এসি বাসের ভাড়া 700 টাকা। এছাড়া 600 টাকা ভাড়ায় নন এসি রিয়েল কোচে যেতে পারেন। ঢাকা থেকে নন এসি 650 থেকে 850 টাকা, এসি এবং স্লিপারের ভাড়া 1100 থেকে 1600 টাকা, আর চট্টগ্রাম থেকে ভাড়া রাখবে 1100 থেকে 1200 টাকা। বাস থেকে নেমে যাবেন আব্দুল জহুর সেতুর সামনে। তাহিরপুর যাবেন বললেই ব্রিজের সামনে নামিয়ে দিবে। আমাদের গন্তব্য আনোয়ারপুর ঘাট। ভাইয়া, আনোয়ারপুর ঘাট যাবেন? জি, আনোয়ারপুর ঘাটে যাব। কত করে ভাড়া? আপনি ব্রিজ থেকে 100 টাকা আর পুরান বাস স্ট্যান্ড থেকে 120 টাকা করে। আর আমি যদি রিজার্ভ নিতে চাই? রিজার্ভ আপনি ব্রিজ থেকে 500 টাকা আর পুরাতন বাস স্ট্যান্ড থেকে 600 টাকা রিজার্ভ। এছাড়াও বাইকে 2 জন 250 থেকে 300 টাকায়, অথবা লেগুনা রিজার্ভ নিতে পারবেন 1200 থেকে 1400 টাকা। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় গন্তব্য নয়, পথেই লুকিয়ে থাকে। এই মুহূর্তে ঠিক সেটাই অনুভব করছি। আমি এখন আছি আনোয়ারপুর ঘাটে। অনেক টেনশনে ছিলাম হাওড়ে এসে বৃষ্টি পাবো কিনা। আলহামদুলিল্লাহ, বাস থেকে নামার সাথে সাথেই বৃষ্টি শুরু। আগামী 2 দিন 1 রাতে আমরা ঘুরে দেখব 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর এবং তার আশেপাশের অনেকগুলো স্পট। আর এই 2 দিন 1 রাতের ভ্রমণ সঙ্গী হিসেবে আমাদের সাথে থাকবে এই হাউস বোটটি, জলবিহঙ্গ, এ লাক্সারি হাউস বোট। চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। ডিটেলস পরে দিতেছি, আগে রুম বুঝে নেই। আপু, আপনাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। রুমের নাম হচ্ছে বংশী। এটা অ্যাটাচড বাথের একটা কাপল কেবিন। তো এখান থেকে দেখেন হাওরের কিরকম ভিউ দেখা যাবে। এই যে বেডটা কাপলদের জন্য পারফেক্ট। ফ্যান, টাকার বস্তা, হ্যাঙ্গার, আর বেডের পাশে চার্জিং পয়েন্টও আছে। এবার ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম যথেষ্ট ক্লিন এবং হাইজেনিক। যাক, যেমন বুকিং করছিলাম তেমনই পাইছি। অনেকের ক্ষেত্রে তো এরকম হয় যে বুকিং করে তারপর ঘাটে এসে বোট পায় না, আর যদি বোট পায়ও দেখা যায় যে বোট অন্য কারণে আমি বুকিং করা।
টাঙ্গুয়ার হাওরে কয়েক বছর যাবত এই ধরনের প্রতারণা হইতেছে। তো আপনি যদি এরকম প্রতারণার শিকার না হইতে চান তাহলে অবশ্যই ভেরিফাইড মালিক, ম্যানেজার এবং এজেন্সির মাধ্যমে বুকিং করবেন। এখন আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকে। সামনে অপেক্ষা করছে হাওরের বুকে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। এর আগে হাওরে ভাসতে ভাসতে সেরে নেব ব্রেকফাস্ট। আমাদের সকালের নাস্তা চলে আসছে। নাস্তায় আছে ডিম খিচুড়ি, পেঁয়াজ মরিচ ভর্তা, চাটনি, সালাদ। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ। চলেন এবার হাউস বোটটা দেখাই। সুন্দর একটা দোলনা, ছিমছাম সুন্দর লবি, ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেলদের নিয়ে চায়ের আড্ডায় মেতে ওঠার জন্য পারফেক্ট। 7টা ডোরলকড কেবিন, এর মধ্যে 2টা অ্যাটাচড বাথ কাপল, একটা নন অ্যাটাচড কাপল, 4টা ট্রিপল, 2টা কমন বাথ, একটা লো কমোড আর একটা হাই কমোড। কমন ওয়াশরুম হলে ওনারা দারুণ হাইজেন মেনটেন করে। পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট, রুফটপ ডাইনিং, রোদ থেকে বাঁচার জন্য ছাতা, রাতে সরাসরি বিদ্যুৎ আর ইমার্জেন্সি টাইমে সোলার ও জেনারেটর ব্যবস্থা। 5 বেলা মূল খাবার, 4 বেলা স্ন্যাক্স এবং আনলিমিটেড চা। এটা বাজেটের মধ্যে বেস্ট একটা হাউস বোট। বুকিং নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওনাদের ফেসবুক পেজের লিংক আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্টে অ্যাড করে দিব। এই বোট বুকিং এর ক্ষেত্রে আমার নাম মেনশন করলে ইনশাল্লাহ ভালো পরিমাণ ডিসকাউন্ট পাবে। তবে এটা ছাড়া অন্য কোনো হাউস বোট পছন্দ হলে আমার ফেসবুক আইডিতে বোটের নাম অথবা ছবি পাঠাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব ওই বোটের ভেরিফাইড অথরিটির সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। আমি চাই না আমার কোনো ভিউয়ার্স হাওরে এসে কোনো প্রকার প্রতারণার শিকার হোক। কখনো কখনো সৃষ্টিকর্তা এমন কিছু মুহূর্ত উপহার দেন যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। ভেবেছিলাম ওয়াচ টাওয়ারে স্বচ্ছ শীতল পানিতে গোসল করব, কিন্তু এর আগেই বৃষ্টি এসে পুরো হাওরটাকেই বদলে দিল। হাওরের পানি, দূরের পাহাড় আর বোটের ছাদে বৃষ্টির শব্দ। মনে হচ্ছে পৃথিবীটা হঠাৎ করেই একটু বেশি সুন্দর হয়ে গেছে। আর সেই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আমি আমার ছোট্ট একটা স্বপ্নকে সত্যি হতে দিচ্ছি। অবশেষে চলে এসেছি হাওরের সবচেয়ে জনপ্রিয় জায়গা ওয়াচ টাওয়ারে। এখন আর বড় হাউস বোট নিয়ে সরাসরি ওয়াচ টাওয়ারের নিচে যাওয়া যায় না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব হাউস বোটকেই নির্দিষ্ট দূরত্বে থামতে হয়। এখান থেকে যেতে হবে এই ছোট ছোট নৌকাগুলো নিয়ে। জনপ্রতি খরচ পড়বে 50 টাকা। ওই যে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এখন আমরা এই হিজল বনের মাঝখান দিয়ে ওইখানেই যাব। এখানে হিজল গাছের পাশাপাশি করজ গাছও আছে। গাছগুলোর অর্ধেক পানি নিচে ডুবে আছে, কিন্তু দেখে মনে হইতেছে যে গাছগুলা পানির উপরে ভাসতেছে। 2014 সালে বন বিভাগ পর্যটকদের জন্য প্রায় 40 ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করেন। সাবধান, অনেক পিচ্ছিল এগুলা। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি। উপরে উঠতেই বোঝা যায় কেন মানুষ বারবার এখানে ফিরে আসে। যত দূর চোখ যায় শুধু হাওরের পানি আর আকাশের মিতালি। আর এর ঠিক পাশেই রয়েছে হাওরের বিখ্যাত হিজল বন। এখানে ছোট ছোট নৌকার পাশাপাশি অনেক ভাসমান দোকান পাবেন। ওয়াচ টাওয়ারের ঠান্ডা পানিতে গোসল করার পর এখন ফিরছি হাউস বোটে। আরেকটা কথা, নৌকা থেকে নামার আগে নৌকায় আবার উঠতে পারবেন কিনা বুঝে নামবেন, নয়তো এই ভাইয়ের মতো অবস্থা হতে পারে। আমাদের দুপুরের খাবার চলে আসছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, এখানে হাওরের মাছ, মুরগি, আলু ভর্তা, সবজি, সালাদ, আর এই পাশে আছে হচ্ছে ডাল। একটা বিষয় আমি বিশেষভাবে বলতে চাই, যদি আপনার সাথে ছোট বাচ্চা থাকে তাহলে হাওর ভ্রমণের সময় একটু বেশি সতর্ক থাকবেন। হাউস বোট, ছোট নৌকা, ঘাট, ওয়াচ টাওয়ার বেশিরভাগ সময় পানির আশেপাশে থাকতে হয়। বাচ্চা যেন কোনোভাবেই নৌকার সাইডে, জানালার পাশে এবং ইঞ্জিন রুমের আশেপাশে না যায়। চেষ্টা করবেন বাচ্চাদের সঠিক মাপের লাইফ জ্যাকেট নিয়ে আসতে, অথবা হাউস বোট বাচ্চাদের জ্যাকেট প্রোভাইড করবে কিনা জেনে নেবেন। আমরা যাচ্ছি টেকের ঘাটের দিকে। সেখানে ঘুরে দেখব এই অঞ্চলের জনপ্রিয় 2টি জায়গা। ঘাট থেকে বাইকে 2 জন 200 টাকায় অথবা অটোতে জনপ্রতি 100 টাকা ভাড়ায় আপনারা পৌঁছে যাবেন লাকমাছড়ায়। ছোট ছোট বাচ্চারা পাথর ঘষে ঘষে বিভিন্ন শেপের বানিয়ে 10 থেকে 20 টাকার বিনিময়ে বিক্রি করে। প্রথম দেখে এই জায়গাটা আমাকে বিছানাকান্দির কথা মনে করাই দিতেছে। কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে পাথর কই? যে দেখেন পাথর সব বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছে।
পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট জলাধারগুলোকে বলা হয় ছড়া। বাংলাদেশের এই গ্রামটার নাম হচ্ছে লাকমা, আর সীমান্তের অপর পাশে প্রতিবেশী দেশের যে এলাকাটা আছে ওইটার নামও হচ্ছে লাকমা। লাকমা নাম থেকেই ছড়ার নামকরণ করা হয়েছে লাকমা ছড়া। পাহাড় থেকে নেমে আসা ছড়ার পানি পাটলাই নদ হয়ে হাওরে গড়ায়। চারপাশে পাথর তো খেয়ে ফেলছে, সবুজ পাহাড় আর স্বচ্ছ পানি মিলিয়ে জায়গাটার সৌন্দর্য একেবারেই আলাদা। এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো এতটাই কাছে, মনে হয় হাত বাড়াইলেই ছুঁয়ে ফেলা যাবে। ভারতের পাহাড়ের খাস থেকে নেমে আসা জলধারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে, আর সেই পানি তৈরি করেছে এই অপূর্ব দৃশ্য। হয়তো এই কারণেই লাকমা ছড়া এখনো এত সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল ওই যে ব্রিজটার কাছে যাওয়ার, কিন্তু এই যে খুঁটিগুলো দেখতেছেন এগুলার ওই পাশে যাওয়া নিষেধ। ওই পাশে গেলে বিজিবি মার দিবে। সো যারা লাকমা ছড়া আসবেন এই খুঁটিগুলো ক্রস করার চেষ্টা করবেন না। যারা ভিড়ের বাইরে একটু নিরিবিলি প্রকৃতি খুঁজে বেড়ান তাদের জন্য লাকমা ছড়া নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর সারপ্রাইজগুলোর একটি। কিছু জায়গা বিখ্যাত হওয়ার আগ পর্যন্তই সুন্দর। হাওড়ে আসলে অবশ্যই এখানে কিছুটা সময় কাটায় যাবেন। আমি এখন আছি সেই জায়গায় যেটাকে অনেকেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকগুলোর একটি বলে মনে করেন। মজার বিষয় হলো এই লেকের গভীরতা নিয়ে এখনো নানা গল্প শোনা যায়। কেউ কেউ বলে এর গভীরতা পুরোপুরি নির্ণয় করা সম্ভব হয়নি। বেশিরভাগ মানুষ এই জায়গাটাকে নীলাদ্রি লেক নামে চেনেন। এর প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর বিক্রম সিরাজুল ইসলামের স্মৃতিতে এই লেকের নামকরণ করা হয়। তবে স্থানীয় মানুষের কাছে জায়গাটি এখনো পাথর কুয়ারি নামেই বেশি পরিচিত, কারণ একসময় এখানে চুনাপাথর উত্তোলনের কাজ চলতো। বছরের পর বছর খনন কাজের পর প্রকৃতি ধীরে ধীরে এই পরিত্যক্ত খনিকে রূপ দিয়েছে আজকের এই অপূর্ব লেকে। এক পাশে সবুজ ঘাসে মোড়ানো ছোট ছোট টিলা, অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের বিশাল পাহাড়, আর মাঝখানে কাচের মতো স্বচ্ছ নীল পানি। হয়তো এই কারণে অনেক মানুষ একে বাংলার কাশ্মীর বলে ডাকে। সত্যি বলতে নাম যাই হোক, প্রথম দেখাতে এই জায়গাটা আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। চাইলে নৌকায় করে ঘুরে দেখতে পারেন পুরো লেক। পাশেই অনেক অস্থায়ী দোকান বসানো। এখানে বর্ডার ক্রস ভারতীয় অনেক প্রোডাক্ট পাওয়া যায়, সাথে চকের কিছু প্রোডাক্টও আছে। কেনার ক্ষেত্রে সাবধান। হাওরের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছি, দিনের শুরুতে যাত্রা শুরু করে কখন যে রাত নেমে এলো বুঝতেই পারি। রাতের খাবারে আছে গরম ভাতের সাথে হাঁস, আলু ভর্তা আর কোল্ড ড্রিঙ্কস। হাঁসের মাংসটা আমার কাছে দারুণ লেগেছে। ভোরের আলো ফুটতেই টেকের ঘাট অন্যরকম এক সৌন্দর্যে সেজেছে। সারি সারি হাউস বোট, আকাশে মেঘের আনাগোনা, আর একটু দূর থেকে পাহাড়ের হাতছানি আপনাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। হাউস বোটের ছাদে ফোটা অপূর্ব সুন্দর ফুল আর গায়ে শিহরণ জাগানো শীতল বাতাস জানান দিচ্ছে সকাল হয়ে গেছে। উঠে পড়ুন, যেতে হবে নতুন গন্তব্যে। এক এক করে বোটগুলোতে শুরু হয়েছে কর্মব্যস্ততা। ধীরে ধীরে সবাই ছেড়ে যাচ্ছে ঘাট। হাওড়ের বিভিন্ন জায়গায় শরবতের বোতল দেখতে পেয়েছি। যারা শরবত খাওয়ার জন্য ঘুরতে যান, নয়তো ঘুরতে এসে শরবত খেয়ে পরিবেশ নষ্ট করেন, তাদেরকে বলবো প্লিজ ভাই বোনেরা, এভাবে আমাদের দেশ এবং পর্যটন স্পটগুলো নষ্ট করবেন না। অনেক ভাই বোট ছেড়ে দিয়েছেন। লোকটা অসম্ভব লেভেলের কর্মঠ, দায়িত্ববান এবং আন্তরিক। বোটের প্রত্যেকটা গেস্টকেই বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন। যতই যাচ্ছি দূরের পাহাড়গুলো যেন আরো দূরে চলে যাচ্ছে। এখন যেহেতু আমরা টাঙ্গুয়ার হাওরে এসেছি, এই জায়গাটা সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেই। টাঙ্গুয়ার হাওর আসলে কোনো একক হাওর নয়, এটা অনেকগুলো হাওরের সমষ্টি, সেজন্য একে বলা হয় গ্রুপ হাওর। কিন্তু প্রশ্ন হলো হাওর জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে একটা বিশাল বাটির মতো জায়গা। বর্ষাকালে সেই জায়গাটা চারদিক থেকে পানিতে ভরে যায়, আর তখন পুরো এলাকাটা দেখতে ছোটখাটো একটা সমুদ্রের মতো লাগে। তবে সমুদ্রের সাথে একটা বড় পার্থক্য আছে। এখানকার পানি নোনা নয়, এটা সম্পূর্ণ মিঠা পানি। আকার এবং গুরুত্বের দিক থেকে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর। আবারও শুরু হয়েছে বৃষ্টি। হাওড়ে এসে বৃষ্টি পেয়ে নিজেকে ভাগ্যবানই মনে হচ্ছে। সকালের নাস্তা শেষ করতে করতে চলে এসেছি এমন একটা ঘাটে যেখানকার বালুমাটি চুরি করতে করতে চোরেরা রাস্তা পর্যন্ত খেয়ে নিচ্ছে। প্রশাসন একটু সময় পেলে এদিকে দেখেন। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের বিখ্যাত শিমুল বাগান। প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানে রয়েছে প্রায় 3000 শিমুল গাছ। 2002 সালে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন নিজের শখ থেকে এই গাছগুলো লাগানো শুরু করেন। আর সেই ছোট্ট উদ্যোগী আজ পরিণত হয়েছে হাওড় অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে। এই বাগানের আসল নাম আলহাজ জয়নাল আবেদীন শিমুল বাগান। এক পাশে জাদুকাটা নদী, দূরে মেঘালয়ের পাহাড়, আর মাঝখানে সারি সারি শিমুল গাছ। সবকিছু মিলিয়ে জায়গাটাকে যেন প্রকৃতি নিজেই খুব যত্ন করে সাজিয়েছে। এগুলো নাকি শিক্ষিত ঘোড়া, তাদের সুন্দর সুন্দর নামও আছে, লাল বাহাদুর, বাদশাহ, আরো কত কি। 100 টাকার বিনিময়ে ঘুরতে পারবেন সম্পূর্ণ শিমুল বাগান। অনেক কিউট কিউট ফটোগ্রাফার পাবেন। আপনার মোবাইল দিয়েই আপনাকে সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্যাপচার করে দিবে।
বিনিময়ে যা দিবেন তাতেই খুশি। নামমাত্র মূল্যে এই ফুলের মুকুটটি কিনে খুশি করে দিতে পারেন নিষ্পাপ এই শিশুটিকে। একটি বিষয় আগে থেকে জেনে রাখাই ভালো, শিমুল বাগানের সৌন্দর্য বছরের সবসময় একরকম থাকে না। যদি টকটকে লাল শিমুল ফুল দেখতে চান তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত সময়টায় আসবেন। আর যদি বর্ষাকালের এই সময়টায় আসেন তাহলে পাবেন সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। টাঙ্গুয়ার হাওরের আশেপাশে আরো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু এমন কিছু জায়গাও আছে যেখানে পৌঁছানোর পর মনে হয় প্রকৃতি তার সেরাটা এখানেই রেখে দিয়েছে। বোট আপনাকে যেখানে নামাবে সেখান থেকে জনপ্রতি 50 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন সেখানে, নতুবা 10 মিনিট হাঁটলেই হবে। আছি বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছাকাছি, একদিকে বাংলাদেশ আর অন্যদিকে ভারত। জায়গাটার নাম বারেক টিলা। অনেকেই এটাকে বারিক্কা টিলা, বারিক টিলা অথবা বারেকের টিলা নামেও চেনেন। দেখতেছি। আসো, আঙুল ছেড়ে দিয়ে এখানে আসো, আমার কাছে আসো। আসো, এটা ছাতা। দাও তো সাথে। No. প্রথম দেখায় বারেক টিলাকে খুব সাধারণ একটা পাহাড়ি জায়গা মনে হতে পারে, কিন্তু একটু সময় নিয়ে চারপাশে তাকালে বোঝা যায় কেন এত মানুষ এখানে আসে। এক পাশে মেঘালয়ের সুউচ্চ খাসিয়া পাহাড়, টিলার নিচ দিয়ে বয়ে চলছে জাদুকাটা নদী। এমন টিলা, নদী আর মেঘ পাহাড়ি দৃশ্য বাংলাদেশে খুব বেশি জায়গায় দেখা যায় না। যদি সময় থাকে আমি বলবো এখানে অন্তত কিছুক্ষণ থাকুন, কারণ কিছু জায়গা শুধু ছবি তোলার জন্য নয়, অনুভব করার জন্য। যাচ্ছি আর আফসোস হচ্ছে, যত পাহাড় আর ঝর্ণা সব সীমান্তের ওই পারে। তবে একদিক থেকে ভালোও লাগছে, আমরা এখান থেকে যে ভিউটা উপভোগ করতে পারছি তারা তো আর সেটা পাচ্ছে না। যাচ্ছি একটা নদীর উপর দিয়ে। জনশ্রুতি আছে এই নদীর আগের নাম ছিল রেণুকা। এক গ্রামের বউ নদীর পাড়ে বসে মাছ কাটার সময় অন্যমনস্ক হয়ে তার শিশু ছেলে জাদুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। সেই গল্প সত্যি কিনা সেটা জানা নেই, তবে নামটা যেমন রহস্যময়, নদীটাও ঠিক তেমনই। মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে আসা নদীটি প্রায় 32 কিলোমিটার পর্যন্ত গিয়ে রক্তি নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। প্রথম দেখায় বাস্তবের চেয়ে ছবির মতো বেশি মনে হয়। বেশিরভাগ পর্যটকরাই এখানে গোসল করে। দুপুরের খাবার খেতে খেতে আমরা ফিরছি আনোয়ারপুরের দিকে। গত 36 ঘন্টা ছিল অনেক রোমাঞ্চ, ভালো লাগা এবং আশ্চর্যে ভরা। টাঙ্গুয়ার হাওরকে পিছনে ফেলে ফিরছি, কিন্তু মনে হচ্ছে শরীরটা শুধু ফিরে যাচ্ছে। মনটা এখনো হাওর, জাদুকাটা নদীর তীরে আর মেঘালয়ের পাহাড়ের দিকে তাকিয়ে আছে। কিছু জায়গা ভ্রমণ শেষ হওয়ার পরেও শেষ হয় না। টাঙ্গুয়ার হাওরকে ঠিক তেমনই মনে হচ্ছে। দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।